17 এপ্রিল 2026 আমার ফেসবুক প্রোফাইলে আমি একটি পোস্ট করেছিলাম আমাদের সহযোদ্ধা সহকর্মী এবং ব্যক্তিগতভাবেও আমার বন্ধু এখন টেলিভিশনের 4 সাংবাদিকের ইস্যুতে। এখন টেলিভিশনের 4 জন সহকর্মী, আমি নিজেও ফেসবুকে তাদের প্রতি সংহতি জানিয়ে পোস্ট করেছিলাম। তাদের পক্ষে অবস্থান নিয়ে জামায়াত ইসলামের একজন সংসদ সদস্য এখন টিভির 5 জন সাংবাদিককে কি কারণে শোকজ করা হয়েছে? জামায়াত ইসলামী সংবাদ সম্মেলনে দেখেছি এই বিষয়ে কথা বলেছে। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ, এখন টিভির 4 জন সাংবাদিককে তাদেরকে শোকজ দেওয়া হয়েছে যারা জুলাইয়ের পক্ষে শক্তি ছিল। তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, তথ্যমন্ত্রীও বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন। আমি নিজেও যে যারা সাংবাদিক হইতে চান, দয়া করে আপনার মন মানসিকতা আচরণ সবকিছু এমন হবে যাতে আপনার কোনো একটা সমস্যা হলে পেশাগতভাবে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সরাসরি আপনার পক্ষে অবস্থান নেয়। এই মানসিকতা নিয়ে যদি সাংবাদিকতায় আসতে পারেন আসবেন, নাহলে দয়া করে কেউ পায়ে ধরে সাংবাদিকতা প্রফেশনে কেউ আসবেন না। আগে প্রথমে সেই শিরোনামটা আমি লিখেছিলাম, এখন টেলিভিশনের ওই 4 সাংবাদিক আসলেই বড় ভাগ্যবান। সাংবাদিক হতে চাইলে আমার বন্ধু সহযোদ্ধা ওই 4 সাংবাদিকের মতো কপাল নিয়ে আসবেন। এই তাত্ত্বিক কথা অনেকেই বোঝেননি, বুঝতে পারেননি। তখন আমার ওই 4 সহকর্মী বন্ধু সরাসরি ওনাদের ঘাড়ে নিয়ে নিয়েছিলেন বিষয়টি। পরে আমাকে এডিট করতে হয়, সেটি লিখেছিলাম, জামাত শিবির ও এনসিপি যে ভূমিকা রেখেছে বিএনপি খোঁজই নিত না। এখন টিভির 4 সাংবাদিক ভাগ্যবান। সাংবাদিক হতে চাইলে ওই 4 সাংবাদিকের মতো কপাল নিয়ে আসবেন। গতকাল একটি পোস্ট করেছিলাম 26 তারিখে আমার ফেসবুক প্রোফাইলে, পেজে, ইউটিউব চ্যানেলে, ওপেন মিডিয়া সেল, MHJ লাইভ, মিরাজ হোসেন গাজী, সব জায়গাতে। এবং সেই পোস্টটি ছিল মূলত, ওখানেও আমি একটু চেষ্টা করেছিলাম নিজের এবং নিজের পেশা এবং নিজের দীর্ঘদিনের কর্মস্থল, সেখানকার কর্তাদের একটু ইজ্জত সম্মান রেখে নিজের নাক কেটে অন্যদের যাত্রাভঙ্গ করার দরকার নেই, নিজেদের নাকটা বাঁচানোর চেষ্টা করে লিখেছিলাম। এই কারণে হয়তো অনেকে লাইক দিয়েছেন, অনেকেই অভিনন্দন জানিয়েছেন। মূলত সরাসরি বলতে গেলে যেটি 2026 সালের মার্চ মাসের 15 তারিখ বাংলাভিশন মিরাজ হোসেন গাজীকে চাকরি থেকে বরখাস্ত করেছে, অব্যাহতি দিয়েছে কোনো রকম আলোচনা ছাড়া। এর আগে অর্থাৎ 5 আগস্টের পর থেকে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে অন্যান্য গণমাধ্যমের মতো বাংলাভিশনও জামায়াত শিবিরের মতাদর্শের প্রভাব একেবারে জেঁকে বসে এবং সেই প্রভাবের মূল উদ্দেশ্য ছিল বিএনপি বিরোধিতা এবং তারেক ঠেকাও নীতি, তারেক বিদ্বেষী নীতি, মানে তারেক রহমান বিদ্বেষী নীতি। তারেক রহমান যেন দেশে আসতে না পারে, তারেক রহমান যাতে সেই আগের দিনের মতো রাজনীতিতে ভিলেন হিসেবে তিনি থাকেন, সেই বাস্তবতাটা তৈরি করার জন্যে উঠে পড়ে লেগেছিল বাংলাদেশের গণমাধ্যমগুলো। বাংলাভিশনে যেহেতু আমি কাজ করি দীর্ঘ বছর, আমি সেটি একেবারে তথ্য প্রমাণ সহ উপলব্ধি করি। সেটি বাংলাভিশনের একেবারে টপ টু বটম সবাই সেটি জানেন। এবং আমি আমার জায়গা থেকে যেমনি বলেছি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও বাংলাভিশন কর্তৃপক্ষকে সেটি জানানো হয় এবং বাংলাভিশনের কর্তৃপক্ষের একেবারে শীর্ষ পর্যায় থেকেও এক কনফারেন্স কলে বলা হয় যে কোন একটি গোয়েন্দা সংস্থা থেকে তাকে বলা হয়েছে যে বাংলাভিশনের বার্তা বিভাগ জামাত শিবিরের মতাদর্শের বাস্তবায়ন করছে। আমি সেই কনফারেন্স কলে যুক্ত ছিলাম, তারপরেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। ওকে, মতাদর্শ থাকতেই পারে, রাজনীতি এক একজন এক এক মতের করবেন, সেটি একটি প্রতিষ্ঠানে থাকবে, এটি কিন্তু অস্বাভাবিক না, আমি নিজেটিকে সমর্থন করি। কিন্তু সমস্যা কোথায়? যখন আপনি রাজনৈতিক মতাদর্শ আপনার পেশাগত কাজের মধ্যে প্রতিফলন ঘটাতে চাইবেন। যেমন আমার একটি রাজনৈতিক মতাদর্শ অবশ্যই আছে, পছন্দ অপছন্দ আছে, যেটি আপনারা আমার ফেসবুক ইউটিউবে দেখলে আপনারা বলবেন যে তারেক রহমানের দালালি করি বা বিএনপির দালালি করি, এরকম সাদামাটাভাবে বলবেন। আমি বিএনপির দালালি করি না, আমি তারেক রহমানের রাজনীতি পর্যবেক্ষণ করি, চর্চা করি। আমি ওনার রাজনৈতিক বিষয়গুলো তুলে ধরি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে, ব্যক্তিগত প্ল্যাটফর্মে। কেন তুলে ধরি, কোন বিষয়গুলো তুলে ধরি, কেন করেছি? কয়েকটি কারণের মধ্যে অন্যতম, যেদিন দেখলাম যে বাংলাভিশনের মতো টেলিভিশনে এবং সবগুলো গণমাধ্যমে তারেক রহমান নিজে বলছেন যে উনি আর ওনার ছোটো ভাই আরাফাত রহমান কোকো আয়নাঘরে বন্দী ছিলেন 1/11-এর সময়। মানে আয়নাঘর বলতে এখন যেটি আয়নাঘর, সেই একই রুমে ছিলেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি তারেক রহমান সাহেবকে বলেছেন, তারেক রহমান নিজে প্রথমবার এটি প্রকাশ্যে বলেছেন। কতটা মানে হৃদয় বিদারক একটি বক্তব্য সেটি, তাই না? একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। আমি কিন্তু আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। সেখান থেকে আসার পরে
হোম্মাম আমাকে বলল যে ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। আমি দেখলাম গণমাধ্যমগুলো এড়িয়ে গেছে। আমার টেলিভিশনে আমি সেদিন বলেছিলাম নিউজ রুমে চিল্লাচিল্লি করে, আমার সেখানেও বাংলা ভিশনের প্রচার হয়নি। সেদিন থেকে আমি পুরো দমে পর্যবেক্ষণ করে দেখলাম যে বাংলাদেশের গণমাধ্যমগুলো বিএনপি বিরোধী এবং তারেক রহমান বিদ্বেষী সম্পাদকীয় নীতি এবং রিপোর্টিং নীতি বাস্তবায়ন করছে। তুলে ধরি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে, ব্যক্তিগত প্ল্যাটফর্ম কোন বিষয়গুলো তুলে ধরি, একটাও কিন্তু সংবাদের নীতি নৈতিকতার বাইরে না। চ্যালেঞ্জ করে আমি বলি বিনয়ের সাথে, যে কেউ আমার এই ওপেন মিডিয়া সেল MAG লাইভ, এখানে 400 বেশি প্রতিবেদন আমি গেল এই 1-1.5 বছরে করেছি, ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত খরচে, ব্যক্তিগত টিম এবং অফিস, এই একটা ক্যাম্প অফিস নিয়ে আমার সামর্থ্য অনুযায়ী আমার 2টি মোবাইল ফোন বিক্রি করেছি, ধার দেনা করেছি এবং কাছের কিছু ভাই বন্ধুদের কাছ থেকে ধার নিয়েছি, যাদের টাকা আমি এখন পর্যন্ত দিতেও পারিনি। এবং কারণ একটা টিম নিয়ে চলতে তো এটা তো একটা মানে কি বলে ছোটোখাটো টেলিভিশনের মতোই তো। আমার তো রিপোর্টগুলো দেখবেন টেলিভিশনে প্রচার হওয়ার মতো রিপোর্ট, সেখানে গ্রাফিক্স, ভিডিও এডিটর, রিপোর্টার, হ্যাঁ, তারপরে সব কিছু তো আমার লেগেছে। ওপেন মিডিয়া সেল মিরাজ হোসেন গাজীকে বাংলা ভিশন থেকে চাকরিচ্যুত করা হয়েছে 26 মে 2026। এটা আমি প্রথমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি আমার ফেসবুক প্রোফাইলে, ফেসবুক পেজে, ওপেন মিডিয়া সেলের পেজেও, নিজেও বিভিন্ন জনকে আমি সেই খবরটি পাঠিয়েছি। একজনও কিন্তু ফোন করে সহানুভূতি, সমর্থন, পাশে থাকা, খেয়ে আছি না না খেয়ে আছি, কী অবস্থা আছি, চাকরি নাই, বা বাংলা ভিশন এরকম মিরাজ হোসেন গাজী মানে চিন্তা করেন, হ্যাঁ তাই না ব্যাপারটা হয় না? আমি কিন্তু এটা অবাক হইনি, আমি কিন্তু এটি নিয়ে কষ্ট পাইনি, ব্যথিতও না। আমি এটা জানি, আর জানি বলেই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যখন দেখেছি যে বিপদ, মিডিয়াগুলো তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন কিন্তু আমি নিজের গরজে, নিজের উদ্যোগে, যেমনি বাংলা ভিশনের সাথে যুদ্ধ করতে হয়েছে, তারা প্রচার করতে দেয়নি, তারা আমাকে নানাভাবে হুমকি ধমকি প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমি কিন্তু সেই ওপেন মিডিয়া যে ধারণাটি নিয়ে MAG লাইভ, এই ব্যক্তিগত প্ল্যাটফর্ম, ওপেন মিডিয়া সেল, এই প্ল্যাটফর্ম, এই লোগো দুটি দিয়ে আমি কিন্তু 400-500 প্রতিবেদন এই গেল 1.5 বছরে টেলিভিশনে প্রচার উপযুক্ত 80% নিজের গরজে, নিজের উদ্যোগে একটি ছোট ক্যাম্প অফিস নিয়ে, একটি ছোট টিম নিয়ে আমি কিন্তু এই রিপোর্টগুলো করেছি, প্রচার করেছি। মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু দেখেছে। এখনও তো অনেকেই মানে দেখেন না, ভুলে গেছেন, আরামে আসা আছেন সবাই। ওই সময় কিন্তু একমাত্র বাংলাদেশের গণমাধ্যমগুলো যখন বিএনপি বিরোধী, তারেক রহমান বিরোধী, তারেক রহমান যাতে দেশে আসতে না পারেন সেই ক্ষেত্র তৈরি করতেছিল, বিএনপিকে চাঁদাবাজ হিসেবে মিথ্যা সংবাদ করে যখন ন্যারেটিভ দাঁড় করাচ্ছিল, তখন কিন্তু মিরাজ হোসেন গাজীর এই প্ল্যাটফর্ম, এই ইউটিউব চ্যানেল, এই ওপেন মিডিয়া সেল এবং MAG লাইভ, এই প্ল্যাটফর্ম কিন্তু যুদ্ধ করেছি এই সংঘবদ্ধ অপপ্রচারের বিরুদ্ধে। আমি কিন্তু জানি বলেই কিন্তু করেছি। কেউ যে থ্যাংক ইউ দেবে না এটি কিন্তু আমি জানি। বিএনপির সেই যে মানে বৈশিষ্ট্য নেই, মিডিয়ার প্রতি তাদের নজরদারি নেই, থাকলে তো আর বাংলা ভিশন সব জামাত শিবিরের দখলে যাইতো না। বেশিরভাগ মিডিয়া 90%ই তো জামাত শিবিরের দখলে, তাদের মতাদর্শের দখলে। স্বীকার করবে কেউ কেউ, কেউ কেউ করবেন না, বাট আমি তো বাংলা ভিশনের বাস্তবতা বললাম। 2-1 মধ্যে সবই তো জামাত শিবিরের লোক, গত 3-4 বছর যা নিয়োগ হয়েছে সবই তো, এবং মাথা থেকে ফায়ের পাতা, জামাতের আমির বলে না, জামাত শিবিরের মতাদর্শ বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। জামাতের সমর্থক হওয়া দোষ না, কিন্তু আপনার সাংবাদিকতার মধ্যে যখন রাজনৈতিক প্রভাব এবং রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করতে চাবেন, বিএনপির বিরুদ্ধে যখন সংঘবদ্ধভাবে মিথ্যা শিরোনাম করে, মিথ্যাচার করে সংবাদ করবেন, আর তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ইতিবাচক সংবাদ ব্ল্যাকআউট করে দেবেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান থেকে যখন তারেক রহমান বিএনপির ভূমিকা একেবারে সংঘবদ্ধভাবে মিডিয়াগুলো ধামাচাপা দিয়ে দেবেন, ব্ল্যাকআউট করে দেবেন, ওইটা হচ্ছে আপনার মুনাফিকি, আপনার অপেশাদারিত্ব, আপনার জন্য অপরাধ। আর মিরাজ হোসেন গাজীর এই ওপেন মিডিয়া সেল MAG লাইভ ওই অপেশাদারিত্বের বিরুদ্ধে সত্য তুলে ধরার সংগ্রাম করেছেন। অনেক অপপ্রচার, অনেক ব্যক্তিগত আক্রমণ, অনেক কিছু করেছেন। কেউ কিন্তু প্রমাণ করতে পারেন নাই যে মিরাজ হোসেন গাজী মিথ্যা সংবাদ করছেন। বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, গণমাধ্যমগুলো কীভাবে এখনও একেবারে স্বেচ্ছাচারিতার মতো জ্বালাচ্ছে। 3টি চাঁদাবাজির ঘটনা, খুব কুয়াকাটাতে যেই দোকান ভাঙচুরের ঘটনা, সেটি যে চাঁদাবাজি না, চাঁদাবাজির ঘটনা না, ওই দোকানের কেনা বেচা নিয়ে, মালিকানা নিয়ে দ্বন্দ্ব। চাঁদাবাজির কোন বক্তব্য এই যে বাদী তার কাছ থেকে আমরা পাইনি। টাইগার জমি নিয়ে একটা বিরোধী সংবাদ আমরা লোকাল ভাবে শুনছি।
এরপর হচ্ছে যাত্রাবাড়িতে লেগুনা চালককে যে পিটিয়ে হত্যার ঘটনা, সেটিও যে কোনো চাঁদাবাজির ঘটনা না। গত 18 ফেব্রুয়ারি একটি সিরিয়াল ব্রেক করে যাতে ওঠানোর পরিপ্রেক্ষিতে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার ফলে কথা কাটাকাটি ঘটে। এবং 20 ফেব্রুয়ারি যখন দুই ড্রাইভার আবার এই যে যাত্রাবাড়ি থানাধীন লেগুনা স্ট্যান্ড একত্রিত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে খায়রুল নামক ড্রাইভারটি আহত হয়ে পড়ে। আরেকটি হচ্ছে ট্রাকে চাঁদা নিচ্ছে। তো গাইস আমাদের সিএনজি লাগাই দিছে, বুঝছেন, আমগো সিএনজি মেরে দিছে। এর আগেও যেমনি করা হয়েছে, এখন সরকার দায়িত্ব নেওয়ার পরই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এই অপতৎপরতা চালাচ্ছে। এটি বোঝালাম যে আমি মিরাজ হোসেন গাজী ছিলাম সত্য তুলে ধরার সংগ্রামের অন্যতম এই প্ল্যাটফর্ম ওপেন মিডিয়া সেল এই সংগ্রাম করবে। আপনাদের সহযোগিতা সহানুভূতি দরকার নেই। আমার যারা সমর্থক, যারা ভিডিও দেখেন, প্রয়োজন তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমি এই প্ল্যাটফর্ম চালাবো। সত্য প্রচারের এই যুদ্ধ, এই সংগ্রাম চলবে ইনশাল্লাহ। ওপেন মিডিয়া সেল বিএনপির মতো একটি রাজনৈতিক দল, বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়, গণমাধ্যমগুলো কীভাবে এখনও একেবারে স্বেচ্ছাচারিতার মতো জ্বালাচ্ছে, আর মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন থেকে চাকরিচ্যুত হয়েছে, এটি নিয়ে কিন্তু কিছু নাই। জামাত শিবিরের যদি আমি খালি হইতাম বা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন সংসদ থেকে রাজপথ, তাহলে কিন্তু তারা এতদিন করে ফেলতো। এটা বোঝানোর জন্য এই জাতিকে এবং বিএনপি যারা মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা আছেন, আপনাদের এটা উপলব্ধি করতে হবে। আপনাদের সাপোর্ট থাকলে আগের মতো যেরকম শেয়ার করে সমর্থন দিয়েছেন, এইটা কিন্তু আমি ভবিষ্যতে করতে পারবো। প্রয়োজনে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিব, ফান্ড কালেক্ট করবো, ভিডিও দেখবেন 10-20 টাকা 50, মানে যেটা নেব মাসে, দেখার বিনিময়, যাতে আপনারা আবার দান্দাবাজি বা ওই চান্দাবাজি বা আবার অন্য কিছু করতে না পারেন। আপনি দেখলে আমাকে টাকা দেন, ফান্ড দেন, আপনি না দেখলে দিয়েন না। কিন্তু কারো কাছ থেকে ডোনার বা কোনো মাফিয়া অমুক তমুক, ভাত না খাইলেও তো বিএনপির লোকজন খোঁজ নেবে না গণমাধ্যম, এটা তো বাস্তবতা। কিন্তু আর তারেক রহমান ভিন্ন। এই জন্যেই আমি এই সংগ্রাম চালিয়ে যাব। ওপেন মিডিয়া সেল এটি হবে সব মিডিয়া মাফিয়াদের খবর বের করার জন্যে, খবরওয়ালাদের খবর। ওপেন মিডিয়া সেল এটা করব। ওপেন মিডিয়া সেল।